ইলাস্ট্রেটরের কিছু জিনিস আমরা ছেড়ে দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? অ্যালাইনমেন্ট নিয়ে আমরা কথা বলি না, কথা বলছি তো। আচ্ছা, অ্যালাইনমেন্ট হচ্ছে কি, ধরেন যে আমার কাছে এখানে রেক্টেঙ্গেল আছে কিছু, নট অনলি রেক্টেঙ্গেল, এখানে আমার যে কোনো অবজেক্ট হইতে পারে, এলিমেন্ট হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, মানে যে কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, ইমেজ হইতে পারে। ধরেন যে আমার মাল্টিপল জায়গায় এরকম র্যান্ডমলি কিছু এলিমেন্ট আছে, আমি কি করতে চাচ্ছি, এই এলিমেন্ট গুলাকে একটা সাইজে নিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, এখন অ্যালাইনমেন্ট করার জন্য আপনার সবসময় একটা সাপেক্ষ বস্তু দরকার, যে কার অনুপাতে আমি অ্যালাইনমেন্ট করব। ধরেন আমি সবগুলোকে সিলেক্ট করলাম, উইন্ডোতে গেলাম, এখান থেকে অ্যালাইনে নিয়ে আসলাম, এই যে আমার অ্যালাইনমেন্ট প্যানেল, সরি, এই যে আমার অ্যালাইনমেন্ট প্যানেল। ঠিক আছে, অ্যালাইনমেন্ট প্যানেলটা যদি খেয়াল করেন, এখানে আমাদের কি আছে, লেফট সেন্টার রাইট, তারপর আমার ঠিক হরিজন্টালিও আছে, তাই না? ভার্টিক্যালিও লেফট রাইট সেন্টার আছে। তো আমার দরকার হচ্ছে, ধরেন যে আমার যে এই শেপটা আছে, এই শেপের অনুপাতে অ্যালাইন করা। ঠিক আছে, আমি যদি শেপগুলোর সাইজগুলো একটু ডিফারেন্ট করে দেই, তাহলে আরো ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। হয়তো এটাকে একটু বড় করে দিলাম। সো এখন ধরে আমি যদি চাই যে এর জায়গা থেকে নড়বে না, আমি যদি এখান থেকে লেফট করি, তাহলে দেখেন সবগুলো কোন দিকে চলে গেছে, একদম আর্টবোর্ডের দিকে সাথে চলে গেছে, কারণ এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে। ঠিক আছে, সো আমি এটাকে ক্লিক করলে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট করতে পারবো। আমি আপাতত অ্যালাইন টু সিলেকশন দিলাম, দেওয়ার পর যদি আমি এখন লেফটে ক্লিক করি, তাহলে ও র্যান্ডমলি একটা জায়গায় নিয়ে আসছে সবাইকে। ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি এক্স্যাক্টলি এই শেপটা যেখানে আছে, এই শেপটা লেফট অ্যালাইনে সে লেফট অ্যালাইন হবে। তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, সিলেক্ট করার পর এখানে একটা ক্লিক করে যদি আমি লেফট করি, তাহলে দেখেন ও তার জায়গা থেকে নড়ে নাই, এই শেপটা কিন্তু তার জায়গা থেকে নড়ে নাই। ঠিক আছে, হুম, না কিছু প্রেস করতে হয় না। হ্যাঁ, যেমন এই যে দেখেন আমি কিছু ক্লিক করতেছি না, আমি যদি জাস্ট এইটাতে ক্লিক করি, বলে যে এখন এটা রাইট অ্যালাইন হবে, সো জাস্ট আমি রাইট দিয়ে ক্লিক করব, হয়ে যাবে। কোনো কিছু প্রেস করতে হবে না, দরকার নেই। ঠিক আছে, এখন আমার যদি মনে হয় যে আমার এক্স্যাক্টলি এই শেপটা আমার আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইনমেন্ট হওয়া দরকার, যেমন এটা আর্টবোর্ডের সেন্টারে হওয়া দরকার, তাহলে আমি কি করব, অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। দেওয়ার পর এখান থেকে জাস্ট সেন্টার করলে সেন্টার হয়ে যাবে। এদিকে যদি আমি ভার্টিক্যালিও সেন্টার করি, তাহলে সে ভার্টিক্যালিও সেন্টার হয়ে যাবে। ঠিক আছে, এখন এই জিনিসগুলার বিপরীত হচ্ছে এই জিনিসগুলা, একটা আছে হরিজন্টালি আর একটা আছে ভার্টিক্যালি। সো এটাকে যদি আমি সেন্টার করতে চাই, এইভাবে সেন্টার করতে পারবো, রাইট করতে চাইলে রাইট করতে পারবো, হোয়াট এভার ইউ ওয়ান্ট আর কি। ঠিক আছে, সেম অ্যাজ আপনি যেটা ভার্টিক্যালি, যেমন এই সিনটা শেপ যদি নেই, নিয়ে আমি ভার্টিক্যালি অ্যালাইন করতে পারবো। ঠিক আছে, আমার অ্যালাইন টু আর্টবোর্ড দেয়া, সেটাকে সিলেকশন করে দেই। সো আমি ভার্টিক্যালি করতে পারবো, এদের সেন্টার করতে পারবো, বটম করতে পারবো। ঠিক আছে, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি কিভাবে করতে যাচ্ছেন তার উপরে আর কি। এরপর আরেকটা বিষয় যদি আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে ধরেন আমরা এই শেপটাকে এই শেপ অনুযায়ী অ্যালাইন করতে চাচ্ছি, শেপটাকে এখানে নিয়ে আসি, এসে অ্যালাইন করতে চাচ্ছি, আমি সেন্টার করে দিলাম। এখন করার পর আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, আমার প্রতিটা শেপের যে একটার সাথে আরেকটা দূরত্ব, এটা কিন্তু সমান না, তাই না? এটা কিন্তু সমান না, আমরা চাইলে এক ক্লিকে এটাও সমান করে ফেলতে পারবো। আমি জাস্ট এখান থেকে দেখেন ডিস্ট্রিবিউট স্পেসিং এ গিয়ে জাস্ট এখানে ক্লিক করলেই এদের দূরত্ব এক্স্যাক্টলি সমান হয়ে যাবে। এদের দূরত্ব এক্স্যাক্টলি সমান হয়ে গেছে, দেখেন সবার মাঝে যে দূরত্বটা আছে এক্স্যাক্টলি সমান হয়ে গেছে। যখন আমরা কোনো ডিজাইনে এরকম সেকশন ইউজ করি, তখন সেকশন গুলাকে গ্রুপ করার পর আমরা এরকম ভাবে অ্যালাইন করে থাকি। যেমন দেখেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার যদি সেকশন গুলা দেখেন, এখানে একটা ক্রিয়েটিভ ডিজাইন, কনসেপ্ট ডিজাইন, হাবিজাবি যে কথাবার্তা গুলো আছে, এদের মাঝখানে দূরত্ব গুলা ঠিক করার জন্য আমরা কি করি, এরকম এই পুরোটাকে গ্রুপ করে তারপর আমরা অ্যালাইন করে দিই, ডিস্ট্রিবিউট স্পেসিং করে দিই, তাহলে এটার দূরত্ব অটোমেটিক ঠিক হয়ে যায়। যদি এটা দূরত্ব ঠিক না হয়, হয়তো আপনার চোখের কাছে মনে হবে ঠিক আছে, বাট এটা ওয়েল ব্যালেন্স লাগে না জিনিসটা, এটা দেখতে একটু দৃষ্টিকটু লাগে। হ্যাঁ, মনে হবে কি যেন নাই, কি যেন নাই এখানে, এরকম একটা ফিল হবে। ঠিক আছে, সেম অ্যাজ এইটা হবে আমার হরিজন্টালি ভার্টিক্যালি, আর এইটা হবে হরিজন্টালি। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যালাইনমেন্ট, আসলে বেসিক অ্যালাইনমেন্ট এটাই। আমার আর তেমন কিছু নাই, আমি কি বুঝাইতে পারছি শর্টকাটে? এটাতে তেমন কিছু নাই। সিলেক্ট, না, যেমন আমরা ইয়াতে পাই,
ওয়ার্ডে পাই, কন্ট্রোল এল করলে মনে হয় লেফট হয়ে যায়, কন্ট্রোল জে করলে জাস্টিফাই হয়ে যায়। অনেক অ্যালাইনমেন্ট তো, অ্যালাইনমেন্ট প্রয়োজন তো পড়বেই, সব সময় আপনাকে অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করতে হবে। যাই হোক, আমরা আজকে ইফেক্ট নিয়ে কথা বলবো। এই যে এখান থেকে ইফেক্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? হোপফুলি আমি ইফেক্ট নিয়ে এখন আমরা কথা বলি নাই, এরপরেও কিছু অ্যাডভান্স জিনিসপত্র আছে, সেগুলো যদি আমি আপনাদের এখনই দেখাই তো মাথা আরো একটু বেশি হয়ে যেতে পারে। যেমন ধরেন আপনি একটা কোম্পানির আইডি কার্ড বানাচ্ছেন বা বিজনেস কার্ড বানাচ্ছেন। আইডি কার্ড বানাচ্ছেন, নর্মালি বিজনেস কার্ডে এরকম হয় না, কারণ একটা কোম্পানিতে এমপ্লয় কি একজন, একজন না 500 জন ধরেন। তো আমাকে আইডি কার্ড বানাইতে হবে কয়টা, 500টা। 500টা আইডি কার্ডের কি ডিজাইন আলাদা হয়? না, ডিজাইন এক হয়, শুধু চেঞ্জ হয় কি, হয়তো ফটো চেঞ্জ হবে, নাম চেঞ্জ হবে, ফোন নাম্বার চেঞ্জ হবে, ইমেল, ব্লাড, এই হাবিজাবি ইনফরমেশন গুলো চেঞ্জ হবে। এখন এটা আমরা কিভাবে করবো? এটা কি আমরা একটা একটা করে বসায় করব? না, এটা আমরা একটা একটা করে বসায় করি না, এটা আমরা একবারই করতে পারি। একটা ডিজাইন কমপ্লিট করে আমরা জাস্ট ওটাকে ভেরিয়েবল হিসেবে যদি সিলেক্ট করি তাহলে ওটা একবারই হয়ে যায়, বাকিগুলো অটোমেটিক একবারই হয়ে যাবে, 500, 5000, হোয়াট এভার। এটা ইলাস্ট্রেটর নিজে নিজে আমাদের করে দেয়। এখন এই জিনিসগুলো যদি আমি আপনাদের এখন দেখাই একটু মাথা খারাপ হতে পারে, এই জন্য এগুলো আরো পরে আমরা রাখতেছি, অনেক পরে হয়তো যদি সুযোগ হয় আমরা দেখাবো এগুলো, সমস্যা নেই। এখন ওটার জন্য আমাদের অনেক কিছু করতে হয়। হ্যাঁ, আমাদের প্রথমে একটা এক্সেল শিট রেডি করতে হয়, দেন এক্সেল শিটটাকে এখানে উঠাই দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে ইফেক্টে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে যে অ্যাকশন ক্রিয়েট করবেন, অ্যাকশন ক্রিয়েট করলে হয়ে যায়। তার আগে আমাদের এখান থেকে যে ভেরিয়েবল সিলেক্ট করতে হয়, আসলে ভেরিয়েবল বানাইতে হয় প্রত্যেকটা জিনিসকে। সো আমি এমনিতে শর্টকাটে একটা জিনিস দেখা দিচ্ছি। সো প্রথমে ধরেন আমার এখানে একটা কার্ড আছে, এখানে আমার একটা নাম আছে, নাম কি ধরেন আমার নামে লিখলাম। মানুষের সবচাইতে পছন্দের নাম কি বলেন তো? কখনোই না। মানুষের সবচাইতে বিরক্তিকর নাম হচ্ছে নিজের নাম। আর শুনতে আবার ভালো লাগে, নিজের নাম শুনতে মানুষের মুখে ভালো লাগবে, কিন্তু আপনার কাছে আপনার নাম ভালো লাগবে না। আচ্ছা, আমি একটা দিয়ে দেখাচ্ছি। ধরেন এইখানে আমার টেক্সট, এখন 500টা টেক্সট হলে 500 জনের নাম চেঞ্জ হবে, সেম ভাবে বাকিগুলো হবে। ফটোটাতে একটু কাজ আলাদা হয়, ডিফারেন্ট ভাবে করতে হয়। এখন আমি একটা এক্সেল শিটে যাচ্ছি, একটা এক্সেল শিট নেই। হ্যাঁ, আপনি আপনার পিসি থেকে নেন, গুগল থেকে নেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, কোনো সমস্যা নাই। ধরেন আমি এখানে কিছু নাম র্যান্ডমলি নাম জেনারেট করি, চ্যাট জিপিটি কে বলি যে প্লিজ জেনারেট 10 বাংলাদেশি ম্যান নেম। সো আমাদের 10টা নাম দিছে, আমি এটাকে কপি করতেছি, কিছু লাগবে না, আমরা আপাতত আর কিছুই নিচ্ছি না। এখানে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আমি এটাকে একটু জুম করতেছি। তো আমার কাছে 10টা নাম আছে, সেই 10টা নামকে আমরা কি করব, ওই জায়গায় বসাবো। সো বসানোর জন্য প্রথমে আমাকে এটাকে ভেরিয়েবল বানাইতে হবে। ভেরিয়েবল বানানোর জন্য এটাকে আমার সিলেক্ট করতে হবে। এখানে একটা অপশন পাবেন আপনি ভেরিয়েবলস, না পাইলে উইন্ডো থেকে নিয়ে আসবেন, এই যে ভেরিয়েবলস। সো আমি উইন্ডো থেকে গেলে ওই যে ভেরিয়েবলস পাবো, এই যে এখান থেকে ভেরিয়েবলস, ঠিক আছে? যাওয়ার পর আপনি যেটাকে ভেরিয়েবল বানাবেন সেটাকে সিলেক্ট করতে হবে। করার পর এই যে এখানে একটা অপশন আছে মেক টেক্সট ডাইনামিক, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে একটা নাম পাবেন যে ভেরিয়েবল 1 আজিজুল ইসলাম, ঠিক আছে? এটা একটা নেম। সো এটাকে আমি রিনাম করব, রিনাম করে আমি এখানে দিলাম এন শুধুমাত্র। এইটাতে আপনি যা ইচ্ছা লিখতে পারেন, বাট একটা শর্ত হচ্ছে এখানে যা লেখা থাকবে আপনার এক্সেল শিটের টপ যে বারটা থাকবে সেম জিনিসটা লেখা থাকতে হবে, একদম হুবহু সেম হইতে হবে। এই জন্য আমরা কোনো কিছু কমপ্লেক্সিটি এড়ানোর জন্য একটা অ্যালফাবেট লিখে দেই এবং এটাকে স্মল লেটারে লিখে দিই। ওই স্টেজটাকে কপি করে আমি এখানে এসে বসাই দিলাম এন, ঠিক আছে? এত দূর পর্যন্ত আমরা তো বুঝেছি। আমাদের কাজ শেষ, এখন আমাদের আর কিছুই করতে হবে না। এখন যতটা কলাম হবে, আমার হয়তো আর এদিকে নাম হইতো, ইমেল হইতো, ফোন নাম্বার হইতো, হাবিজাবি অনেক কিছু হইতো, ঠিক আছে? তো সেক্ষেত্রেও আমরা সেম কাজটাই করি। দেন আমি এখানে কি করব, ফাইলে যাব, ডাউনলোডে যাব, এটাকে একটা সিএসভি ফরম্যাটে ডাউনলোড করব। কি ফরম্যাট? সিএসভি ফরম্যাট, কমা সেপারেটেড ভ্যালুস। সো এটাকে ডাউনলোড দিলাম। সো আমার এটা ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি সেম ভাবে এখানে যাব, এখানে গিয়ে আমাদের যে বার্গার মেনু আছে সেখানে ক্লিক করে দেখবেন এখানে লোড ভেরিয়েবল লাইব্রেরি একটা আছে, সেটাকে ক্লিক করলাম। করার পর আমি ডাউনলোডে গেলাম,
এটাই ছিল আমার সেই শিটটা। সো এটাতে ক্লিক করে আমি ওপেন করে দিচ্ছি, ঠিক আছে। ওপেন করলে বলা আছে দিস কারেন্ট ডকুমেন্ট অলরেডি কন্টেন্ট, হাবিজাবি বলতেছে ইয়েস করে দেন। সো আমার এটা এখানে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন ডাটা সেট 10টা দেখাচ্ছে আমার। জাস্ট আমি প্রথম ডাটা সেটটাতে দেখেন আরিফ হোসাইন, আমি একটা একটা করে এখন সব নাম এখানে দেখতে পারবো, ঠিক আছে, অটোমেটিক। এখন এখানে এক্সপোর্টের সময় কেন আলাদা? হ্যাঁ, এখন এক্সপোর্ট যখন আমরা করব তখন এক্সপোর্ট তো এখানে একটা করব, একটা এক্সপোর্ট হবে। কিন্তু আমরা যদি এটাকে র্যান্ডমলি একবারই 10টা এক্সপোর্ট করতে চাই তাহলে আমাদের আবার অ্যাকশন একটা সেভ করতে হয়, অ্যাকশন রেকর্ড করতে হয়, একটা অ্যাকশন রেকর্ড করতে হয়। সো ধরেন আমার কাছে এখানে ডাটা সেট আছে কয়টা, 10টা। এই যে ডাটা সেট আছে কয়টা, 10টা ডাটা সেট। এই বাকিরা কই, ডাটা সেট আছে 10টা। তো আমি কি করব এখন, এটার জন্য একটা অ্যাকশন রেকর্ড করব। এখানে যাব, এখান থেকে আমার একটা অ্যাকশন রেকর্ড করার জন্য আমি প্রথমে একটা নিউ অ্যাকশন বানাবো। অ্যাকশনের নাম আপনি দেন, আমরা একটা ফোল্ডার বানাই, তার উপরে একটা অ্যাকশন বানাবো। এটাতে আপনি হোয়াট এভার যা ইচ্ছা দেন, আমরা ধরেন জেপিজি দিলাম। দেওয়ার পর এর ভিতরে আমি একটা অ্যাকশন বানাবো। এই যে অ্যাকশন, অ্যাকশন ধরেন যে কিছু একটা নাম দেন আর কি, হ্যাঁ, আইডি কার্ড বা কিছু একটা আমরা দিলাম। দেওয়ার পর এখান থেকে রেকর্ডের অপশনে দিব। রেকর্ডের অপশনে যখন ক্লিক করব তখন আমি যা যা করবো ইলাস্ট্রেটরে সবকিছু রেকর্ড হবে। ইলাস্ট্রেটর মনে রাখবে আমি কোথায় কোথায় ক্লিক করতেছি। আমি রেকর্ডে ক্লিক করলাম, দেখেন এখানে রেড বাটন দেখা যাচ্ছে, তার মানে রেকর্ড হচ্ছে। আমি এখন কোথায় যাব, ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজ এ যাব, এবং এখান থেকে ধরেন ডাউনলোডে গেলাম, গিয়ে আমরা একটা ফোল্ডার বানাই। বানানোর পর এটার একটা নাম দিই আমরা, ধরেন ইমেজ। দেওয়ার পর এটাতে আমরা ডাবল ক্লিক করে ফোল্ডারের ভিতরে গিয়ে এখানে ইউজ আর্টবোর্ডে চেকমার্ক করে এক্সপোর্ট দিয়ে দিলাম। সো এরপরে ধরেন যে এখান থেকে 8 জিবি, বাকি সবকিছু ঠিকঠাক রেখে আমরা এক্সপোর্ট দিয়ে দিলাম। সো আমাদের কাজ শেষ। এখন আমি এটাকে রেকর্ডটাকে অফ করে দিব। সো আমার এটা রেকর্ড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। মানে আমি যা যা করছি ইলাস্ট্রেটর এখন এটাকে মনে রাখছে। আমি প্রথমে ফাইলে গেছি, এক্সপোর্টে গেছি, এক্সপোর্ট অ্যাজে গেছি, তারপর ওই ফোল্ডারে গিয়ে সেভ করে রাখছি। এটা কিন্তু ইলাস্ট্রেটর মনে রাখছে। এখন এটাকে যদি আমি অটোমেট করতে চাই তাহলে আমি এখান থেকে, এটাকে যদি আমি অটোমেট করতে চাই, আচ্ছা এক সেকেন্ড একটু, আচ্ছা কইছিলাম, আচ্ছা এখন আমরা যদি ওই ফোল্ডারটাতে গিয়ে দেখি তাহলে আপনি দেখবেন আমরা শুধুমাত্র একটা এক্সপোর্ট করতে পারছি। আমি যদি ডাউনলোডে গিয়ে যে ইমেজ ফোল্ডারে যাই তাহলে আপনারা দেখবেন এখানে আমাদের একটা ইমেজ আসছে শুধুমাত্র, কিন্তু আমার দরকার কয়টা, 10টা। আমার দরকার হচ্ছে 10টা, ঠিক আছে। তো এই 10টাকে নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা ওই অ্যাকশনটাকে চালাই দিব যাতে অ্যাকশন ইলাস্ট্রেটর নিজে নিজে ঠিক করে। এই জন্য আমি বার্গার মেনুতে গিয়ে নিচে একটা অপশন পাবেন, দেখেন ব্যাস, ব্যাসে যাচ্ছি। ব্যাসে গিয়ে দেখেন আমার এখানে সেট আসছে কি, আমার একটা সেট ছিল জেপিজি যেটা আমি বানাইছি এবং অ্যাকশনের নাম দিছিলাম আইডি কার্ড। সেই অ্যাকশনটা সিলেক্ট করা আছে। আপনার এখানে মাল্টিপল অ্যাকশন থাকতে পারে, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে সোর্স, সোর্স বলতে আমরা আসলে কোন সোর্স থেকে নিব। আমরা যদি ফোল্ডার থেকে নিতে চাই নর্মালি কি করা হয়, ধরেন আপনি ফটোশপে এটা করি আমরা, যে আপনার কাছে 100টা ইমেজ আছে, 100টা ইমেজকে আপনি ক্রপ করবেন বা নির্দিষ্ট একটা ইফেক্টে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি কি করতে পারেন, এভাবে একটা অ্যাকশন বানায় ওই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলে ও কি করবে, প্রথমে একটা ফোল্ডার থেকে ছবি নিয়ে আসবে, তারপর ওই ফোল্ডারটাকে ইফেক্ট দিয়ে আবার এক্সপোর্ট করে দিয়ে দিবে, সেম কাজ। সো এখানে আমরা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি না, এখানে আমরা দিচ্ছি ডাটা সেট। যে আমার ডাটা সেটটা অলরেডি আপলোড করা আছে সেই ডাটা সেটটাকে আমরা চুজ করতে বলছি, যে ওটা থেকে তুমি একটা একটা করে ডাটা নিবা, তারপর কাজ করবা। দেন এখানে আসতেছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন হচ্ছে আমাদের কোথায় সেভ হবে, সেভ হবে কোথায়। তো আমাদের কি আমরা সেভ করব নাকি এক্সপোর্ট করব। অনেক সময় হয় কি, আমরা যখন আইডি কার্ড বানাইছি তখন আইডি কার্ড, অনেকগুলো আইডি কার্ডের তারা সোর্স ফাইল চাবে, তারা বলবে যে আমাকে ইপিএস দেন বা পিডিএফ দেন প্রিন্ট করার জন্য, তখন আমরা সেভ থেকে করি। বাট আমরা সেভ থেকে করব না, এখন আমরা কি থেকে করব, এক্সপোর্ট থেকে করব। আমি এক্সপোর্টে যাব, এক্সপোর্টে যাওয়ার পর এখানে বলছে ফোল্ডার সিলেক্ট করে দিতে, আমি চুজ করে জাস্ট আমার এখান থেকে ডাউনলোডে গিয়ে এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি একটা ফোল্ডারকে সিলেক্ট করে দিলাম যে ওখানে সেভ হয়ে সে কোথায় যাবে, এক্সপোর্ট হয়ে যে একটা জায়গায় যাইতে হবে। তো আমি এই জন্য ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিচ্ছি যে তুমি ওই ফোল্ডারে যাবা, ঠিক আছে। এখানে একটা অপশন আছে দেখেন, ইরোর, স্টপ ফর ইরোর। যদি কোনো ইরোর আসে, আপনার ডাটা সেটে সমস্যা থাকে, তাহলে সে স্টপ হবে আর কি, বন্ধ হবে কাজটা, ঠিক আছে। এখানে আছে ফাইল নাম, আমরা দিচ্ছি ফাইল প্লাস নাম্বার, ওটাই থাকুক। দেওয়ার পর যখনই আমি ওকে করে দিব তাহলে আপনি দেখতে পারবেন এখানে একটা একটা করে নাম চেঞ্জ হচ্ছে আর এক্সপোর্ট হচ্ছে। আমি যদি ফোল্ডারে যাই তাহলে দেখেন একটা একটা করে ফাইল বাড়তেছে, একটা একটা করে ফাইল বাড়তেছে। আমাদের কাজ 10টা ফাইলের কাজ শেষ হয়ে গেছে। বাট হেয়ার ইজ এ প্রবলেম, এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে দেখেন ফাইলগুলোর প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি না।
19 ভার্সনে যতটা আছে ততগুলাতে আমি এই সেম সমস্যাটা দেখতে পাইছি। এরপরে 21 ইউজ করছি, 23 ইউজ করতেছি, তারপরে আমি ওইগুলাতে এই সমস্যাটা দেখতে পাইনি, মানে এই সমস্যাটা আমার কাছে হয়নি। যখনই 19 ভার্সনে আমি কোনো কিছু ব্যাচ থেকে এক্সপোর্ট দিয়ে দিয়েছি তখন সেটা এক্সটেনশনটা মিস করে গেছে, ঠিক আছে। তো আমি যদি জাস্ট এখান থেকে এখন এক্সটেনশনটা অ্যাড করে দেই, F12 প্রেস করলে ইভেন রিনাম হয় ডট জেপিজি ইউজ করি, তাহলে ওই ইমেজটা এখন দেখা যাবে, এই যে দেখেন, ঠিক আছে। সবগুলোতে একসাথে এক্সপেরিয়েন্স হবে না। এইটা গেলেও আমি জানি না, বাট এটার জন্য আমার কাছে একটা শর্টকাট আছে, আমি খুব ফাস্ট এটা করতে পারি। এটা মনে হয় প্রথমটা মনে হয় কমা হয়ে গেছে, তাই না? এটাকে আমি ফাস্ট করতে পারি, আমি এটাকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি ট্যাপ দেই পরেরটাতে চলে আসবে। জাস্ট এটা আমার মানে আমি 19 অনেক বছর ইউজ করছিলাম, তো তো এই কারণে আমি পরে এটা হয়তো একটু খোঁজাখুঁজি করছিলাম, মেবি পাইনি, পরে আমি এই জিনিসটা পাইছিলাম যেটা আমার কাজকে হেল্প করছিল। তো আমার দেখেন সবগুলা ইমেজ ডান। আরিফ হুসাইন এখানে দুইটা পাবেন, কারণ একটা আমরা রেকর্ড করার জন্য দিয়েছিলাম, যেটা দিয়ে রেকর্ড হয়েছে, পরে আরেকটা ডাটা সেট থেকে নিয়েছে, একটাকে আমি ডিলিট করে দিলাম, তাহলে আমার এই 10টা ইমেজ ডান, ঠিক আছে। এইটা ইমেজ, এইটা শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে, কিন্তু ইমেজের ক্ষেত্রে জিনিসটা একটু ডিফারেন্ট হয়, ইমেজের ক্ষেত্রে। যাই হোক, ওইদিকে আর আমরা যাচ্ছি না। মনে আছে প্রসিজার? কিছুই মনে নেই। আজব। এই যে ফাইলে যান, ডাউনলোডে যান, এখান থেকে কমা সেপারেটেড ভ্যালুস। আচ্ছা, মনে না থাকলেও সমস্যা নাই, কারণ এগুলো একবারে মনে থাকার জিনিসও না, প্রসিজারটা একটু বড় যেহেতু। আচ্ছা, আমরা কি নিয়ে কথা বলতে চাইলাম? আজকে আমরা কথা বলতাম ইফেক্ট নিয়ে কথা বলতে চাইছি, তাই না? সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্লিজ দয়া করে একটু মনোযোগ দেন। আমি যদি ইফেক্টে যাই, ইফেক্টে গিয়ে দেখেন আপনি বহুত কিছু পেয়ে যাচ্ছেন। ফার্স্ট অফ অল 3D, এটাতে আমরা যাব না এখন, মেবি পরে কোনো এক সময় যাব। এরপর আমার কাছে একটা অপশন আছে ক্রপ মার্ক। তো ক্রপ মার্ক কি জিনিস বলেন তো ভাই? আমি ক্রপ মার্ক নিয়ে হয়তো কথা বলছি, যদি ক্রপ মার্ক বলতে না পারেন। ক্রপ মার্ক কি জিনিস বলেন তো? একমত ওনার সাথে? আমরা যখন একটা প্রিন্টেড ডকুমেন্টের জন্য কাজ করি তখন আমরা কয়টা লাইন নিয়ে কাজ করি? কয়টা? 3টা। কি কি? একটা হচ্ছে ব্লিড, একটা হচ্ছে ক্রপ মার্ক, আর একটা হচ্ছে সেভ জোন। ওই যে ব্লিডটা কি জিনিস আপনি কি এগুলো জানেন, নাকি আপনার প্রিন্ট নিয়ে কথা বলতে বলা হয়েছে? আপনি জানেন না এগুলো? আপনার কথা বলি না এগুলো নিয়ে, তাই বলতে পারতেছেন না কেন? উনি ওই কে? ফ্রম মে। আচ্ছা, এটাকে আমি অ্যালাইন করি সেন্টারে। এখন দেখেন, ধরেন যে এটাকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা যখন কোনো ডকুমেন্ট নেই, ব্লিডের ভিতরে একটা রেজিস্ট্রেশন মার্ক থাকে না আমাদের? রেজিস্ট্রেশন মার্ক, ক্রপ মার্ক, অথবা সরি রেজিস্ট্রেশন মার্ক না, ক্রপ লাইন থাকে, ক্রিসিং লাইন যেটা থাকে, যেটা দিয়ে অলরেডি কি হয়, কাটা পড়ে যেটা, সেটাকে যদি আমরা লাইনটাকে সিগনিফিকেন্ট করতে চাই, তাহলে ইফেক্ট থেকে আমি যদি ক্রপ মার্কটাকে ক্লিক করে দেই, তাহলে দেখেন 4 কর্নারে 4টা লাইন দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি সে কি ডিফাইন করে, যে এক্স্যাক্টলি আমার এই পয়েন্ট থেকে কি হবে, লাইনটা কাটা পড়বে, মানে আমার প্রিন্ট ডকুমেন্টটা কাটা পড়বে, ঠিক আছে। ধরেন আমরা একটা লেভেল ডিজাইন করতেছি, আমার একটা লেভেল, ধরেন আমার একটা এই যে এই সাইজের একটা লেভেল ডিজাইন করতেছি। এখন লেভেলের বাইরে আমরা একটা ব্লিড নেই, তাই না? ব্লিড নেই, তারপর সেভ জোন নেই। তো এই ব্লিড নেয়ার পর আমার যে ক্রপ মার্ক থাকবে, যেটা ক্রিসিং লাইন থাকবে আর কি, সেটাকে ঠিক করার জন্য ওই সিলেক্ট করে আমি জাস্ট এখানে যদি ক্রপ মার্কে যাই, তাহলে দেখবেন যে চারপাশে লাইন দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি এই লাইন কি শো করতেছে, যে আমার এক্স্যাক্টলি এই জায়গা থেকে এটা কাটা পড়বে, ঠিক আছে। এইটা কিন্তু আপনাকে অ্যাসেসর দেখতে চাইতে পারে, আপনার ফ্লায়ারে দেখতে চাইতে পারে, যদি প্রিন্টেড কোনো ডকুমেন্ট আসে যে আপনি ক্রপ মার্ক সিলেক্ট করেন না কেন। কাজ খুবই সহজ, জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে কি ওখানে একটা ক্লিক করে দিলেই আপনার ক্রপ মার্ক শো হয়ে যাবে। খুবই সিম্পল কাজ।
আচ্ছা, তারপর আমি যদি ইফেক্টে আসি, আসার পর এর পরের অপশনটা দেখি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, ঠিক আছে। সো ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম আসলে কি, আমি যদি যাই এর ভিতরে, ইফেক্ট অ্যান্ড ডিস্টর্ট ট্রান্সফর্মে গেলে প্রথমে আমরা কয়েকটা অপশন পাচ্ছি। ফার্স্ট অফ অল পাচ্ছি ফ্রি ডিস্টর্ট। কি পাচ্ছি? ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্ট হচ্ছে ইফেক্ট থেকে আমি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে ফ্রি ডিস্টর্টে গেলাম, দেখেন এরকম একটা পপ আপ আসছে। আসার পর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এইটা আসলে আমার এই শেপের প্রিভিউ এখানে দেখা যাচ্ছে, এই শেপটার প্রিভিউ এখানে দেখা যাচ্ছে। সো এটা কি করবে আপনাকে, এটা আপনাকে হেল্প করবে এই শেপটার ভিউ চেঞ্জ করতে হেল্প করবে। ইফেক্ট, সরি, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে আসলে। সো আমি তো একবার ডিস্টর্ট অ্যান্ড ফ্রি ডিস্টর্টে গেছিলাম, তাই না? আমি যখন আবার ইফেক্ট থেকে ডিস্টর্টে যেতে চাচ্ছি, তখন আমাকে ইলাস্ট্রেটর জিজ্ঞেস করতেছে যে অলরেডি এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করা আছে, আপনি কি নতুন করে ইফেক্ট অ্যাপ্লাই করতে চান? না, আমি কি নতুন করে যাচ্ছি? আমি এক্সিস্টিংটাকে মডিফাই করতে চাচ্ছি, তাই না? আমি কিন্তু চাচ্ছি না, তাহলে আমি এটাকে কি করে দেবো? ক্যান্সেল। তাহলে আমি এক্সিস্টিংটা কোথায় পাবো? এপিয়ারেন্সে। কোথায়? এপিয়ারেন্সে। উইন্ডো থেকে এপিয়ারেন্স নিয়ে আসবেন। আমার এপিয়ারেন্স এখানে নেওয়া আছে, তাও আপনি দেখাচ্ছি যে উইন্ডো থেকে এপিয়ারেন্স আছে, এপিয়ারেন্স কে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার পর আমি যদি একটু নিচে যাই, তাহলে আপনি দেখবেন এই যে এখানে দেওয়া আছে ফ্রি ডিস্টর্ট। কি দেওয়া আছে? ফ্রি ডিস্টর্ট। আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আবার সেম জিনিসটাই ওপেন হয়ে গেছে। এখন আমি চাইলে কর্নার পয়েন্ট গুলাকে ধরে এভাবে মুভ করতে পারবো, আমার যেই দিকে মন চায়, যেভাবে মন চায়, এটাকে আমি কি করতে পারবো? মুভ করতে পারবো এভাবে। করার পর যদি আমি ওকে করে দেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা মুভ হয়ে গেছে, এটার ভিউটাই চেঞ্জ হয়ে গেছে, টপ ভিউ হয়ে গেছে, ঠিক আছে। বাট এর পাথ যদি খেয়াল করি, আমরা পাথটা কিন্তু এক্সিস্টিং আমরা যেভাবে শেপটা নিছিলাম সেইভাবেই আছে, কিন্তু এর শেপের ভিউটাই চেঞ্জ হয়ে গেছে। বুঝাইতে পারছি? পাথটা কিন্তু আছে। এখন এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে আমরা একটা ইফেক্ট অ্যাপ্লাই করছি, এই জন্য। আমি যদি চাই এই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই যেভাবে হয়েছে, পাতটা এইভাবে না থেকে পাতটাও এইভাবে থাকুক, তাহলে আমাকে কি করতে হবে? অবজেক্টে গিয়ে জাস্ট এক্সপ্যান্ড করে দিতে হবে। এক্সপ্যান্ড করলেই দেখেন আমার পাত এখন আমার শেপের মতো হয়ে গেছে। আমি কি বোঝাতে পারছি? কোনো কনফিউশন, কোশ্চিন নাই? সো এইটা আমাদের বিশেষত অনেক সময় রিয়ালিস্টিক শ্যাডো ক্রিয়েশনে কাজে দেয়। যেমন ধরেন আমি যদি এখান থেকে সার্চ করি, টম এন্ড জেরি যদি সার্চ করি এখান থেকে, করার পর লেটস আমরা একে নিয়ে যাই, এটা মেবি পিএনজি, দেন সেভ করতেছি একে আমি। এই পিএনজিটাকে আমি আবার এখানে নিয়ে আসতেছি ইলাস্ট্রেটরে। সো পিএনজি হওয়ার কারণে দেখেন ডার্ক, ব্যাকগ্রাউন্ডে ডার্ক হয়ে গেছে। সো এটাকে আমরা নেব না, তাহলে এখান থেকে আমি খুবই সিম্পল একটা কিছু যাচ্ছিলাম, মানে বেশি কমপ্লেক্স কোনো কিছু না। সো এটাকে আসলে আমি এখন ট্রেসিং করব, সেই জন্য আমি ইফেক্ট, সরি, এই জন্য আমি কোথায় যাব? উইন্ডো থেকে আমার ইমেজ ট্রেসটা নিয়ে আসতে হবে, যদিও আমার ইমেজ ট্রেস এখানে নেওয়াই আছে। প্রথমে আমি অটো কালার করে দিব, একটু টাইম নেবে আমার পিসি, কারণ ট্রেস করতে গেলে পিসি একটু হেভি হয়ে যায়, একটু সময় নেয়। সো এখন ক্লিক ক্লিক না করাই ভালো, তা না হলে পিসি দেখবেন আরো হ্যাং মারতে পারে। ওকে ওর মতো ছেড়ে দিয়েছি আমি, এই জন্য ও করুক। তারপর জিনিসটা স্মুথ করার জন্য আমি কালারটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিচ্ছি, এবং থ্রেশহোল্ডটাকে আমরা ইউজ করতেছি 150, পাথটাকে আমি ইউজ করব 80। আপাতত এগুলাই, আর কিছু না করি। এখন এটার পর আমি করে দেবো কি ইগনোর হোয়াইট। এই যে এখান থেকে ইগনোর হোয়াইট একটা অপশন আছে, ইগনোর, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট অংশগুলো আছে সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এবং এরপরে করে দেবো আমি এক্সপ্যান্ড, তাহলে আমার পুরোটা এটা একটা দেখেন শেপ হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে এখন কালার চেঞ্জ করতে পারি। কি নিয়ে কথা বলতেছেন ভাই? আচ্ছা, এটা গ্রে স্কেল মুডে চলে গেছে, এখান থেকে আরজিবি করে দিলে আমার কালার শো করবে, ঠিক আছে। সো আমি কি করতে চাচ্ছি দেখেন, আমার একটা কালারটাকে একটু ডার্ক করে দেই, হ্যাঁ চোখে লাগছে। সো আমি কি করতে চাচ্ছি, আমার এই যে শেপটা আছে, পুরো শেপটা, এই শেপটার একটা রিয়েলিস্টিক আমরা শ্যাডো বানাবো, যে শ্যাডোটা এই দিকে পড়বে, ঠিক আছে। এটা করার জন্য আমি প্রথমে একটা কপি করে রাখতেছি, আর এইটাকে আমি শ্যাডো বানানোর জন্য কোথায় যাবো? ইফেক্ট, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন ফ্রি ডিস্টর্ট। দেখেন পুরো শেপটাই আমার এখানে শো করতেছে। সো এখন আমি এই কর্নার পয়েন্টটাকে ধরে কি করব? একদম নিচের দিকে নিয়ে আসবো, এই কর্নার পয়েন্টটাকেও ধরে নিচের দিকে নিয়ে আসবো।
সো এক্স্যাক্টলি যতক্ষণ আমার মনে হবে যে এটা পারফেক্ট ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু মডিফাই করতেই থাকবো। হ্যাঁ, কিছু বললেন? সো দেন যদি আমি এটাকে ওকে করে দেই তাহলে দেখেন আমার শেপটা নিচের দিকে চলে আসছে। এখন যদি আমি এটাকে এখানে বসাই তাহলে আপনারা দেখতে পারবেন এটা একটা শ্যাডোর মতো লুক আসছে। ঠিক আছে, লেটস চেঞ্জ দ্য কালার। কালার আমরা এরকম ভাবে করব, সরি কালারটাকে আমরা আরো লাইট করব অবভিয়াসলি, সামথিং লাইক দিস। ঠিক আছে, যাবে যাবে সব করা যাবে। সো এটাকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। সেখানে আমি গ্রেডিয়েন্টে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট ইউজ করে দিচ্ছি। ঠিক আছে, তারপর গ্রেডিয়েন্ট প্যানেল নিয়ে আমি কি করব, কালারটাকে আমরা, সো আমি এই দিকে হোয়াইট রাখবো, তাই না? এই দিকে হোয়াইট রাখবো আর এই দিকে ডার্ক রাখবো। দেন এজ গুলা ব্লার করার জন্য আমি এইটার হয়তো এজ ব্লার করবো। এজ মানে নিচের সাইডের অংশটাকে ব্লার করার জন্য জাস্ট এটাকে আমি সিলেক্ট করব কিভাবে, আচ্ছা আমার শেপটা এক্স্যাক্টলি মনে হয় জায়গা মতো বসেনি, আচ্ছা সমস্যা নাই। আমি ইফেক্ট থেকে যেহেতু আমরা ব্লারে যাইনি, গসিয়ান ব্লার হয়তো আমি একটু অ্যাপ্লাই করব, তাহলে এজ গুলা হালকা হালকা ব্লার হবে। অথবা আমরা চাইলে এটাকে আপাতত কি করতে পারি, এখান থেকে অপাসিটিটাকে আরেকটু কমাই দিতে পারি, সামথিং লাইক দিস। তো দেখেন একটু শ্যাডো পড়ছে আর কি, লাইট এই দিক থেকে আসলে শ্যাডোটা এইদিকে পড়তেছে আর কি। সো ফ্রি ডিস্টর্ট দিয়ে আমরা খুব সহজে এই কাজগুলো করে ফেলতে পারবো আর কি। সো এটাকে সাইডে রেখে দিলাম আমি, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটার কালার আমরা রেড ইউজ করতেছি। সেম ভাবে ইফেক্টে গিয়ে ফ্রি ডিস্টর্টে গিয়ে আমরা দেখতেছি পুকার অ্যান্ড ব্লোট নামে একটা অপশন আছে। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, পুকার অ্যান্ড ব্লোট। আমি যদি এটাতে ক্লিক করি, করার পর আপনি এরকম একটা লাইন দেখতে পারবেন, মাস্ট বি প্রিভিউটা অন করে দিবেন। দেওয়ার পর এ আসলে কি করতে পারে, পুকার অ্যান্ড ব্লোট করতে পারে যে আপনার যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো থাকবে একটা শেপে, কি করতেছেন রাফিন ভাই, কি সার্চ দিচ্ছেন? সো পুকার অ্যান্ড ব্লোট হচ্ছে যে আপনার যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো আছে সেই অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে চাইলে ভিতরের দিকে নিয়ে আসতে পারে বা চাইলে বাইরেও যেতে পারে। সো আমি যদি এটাকে কোনোভাবে সামনের দিকে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে আমার এখানে অ্যাঙ্কার পয়েন্ট 4টা ছিল না, সে 4টা অ্যাঙ্কার পয়েন্টকে ধরে কি করতেছে, ভিতরের দিকে নিয়ে আসতেছে। ঠিক আছে, আবার আমি যদি এটাকে বাইরের দিকে নিয়ে যাই, অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে ধরে সে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই কাজগুলো করতে পারে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আরো যদি আমরা অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে কোনোভাবে বাড়াই, লেটস আমরা পলিগন নেই, আরেকটু অ্যাঙ্কার পয়েন্ট বাড়ায় এরকম একটা পলিগন নিছি, এখানে আমার অনেকগুলো কর্নার আছে কিন্তু। দেন এখন আমি যদি যাই ইফেক্ট, যাওয়ার পর আমি যদি প্রিভিউ অন করে দিয়ে সামনের দিকে যাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন সে কি করতেছে, প্রত্যেকটা কর্নারে যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো ছিল সেগুলোকে ধরে ধরে ভিতরের দিকে নিয়ে আসছে। অথবা আমি যদি এখন পিছনের দিকে আসি তাহলে সে কি করতেছে, ওই অ্যাঙ্কার পয়েন্ট গুলোকে ধরে ধরে বাইরের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো পুকার অ্যান্ড ব্লোট আমাদের এই কাজটা করবে, এই কাজটা করতে হেল্প করবে আর কি। সো এগুলা নিয়ে আপনারা একটু বাসায় গিয়ে কি করবেন, একটু এক্সপ্লোর করার চেষ্টা করবেন। যত বেশি এগুলো এক্সপ্লোর করবেন তত বেশি শিখতে পারবেন। হোপফুলি আমি বোঝাইতে পারছি এটা পুকার অ্যান্ড ব্লোট। হ্যাঁ, আপনি এটা এখানে যত কমপ্লেক্স বা যত কর্নার পয়েন্ট নেবেন, শেপ নেবেন, তত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি হয়ে যাবে। নেক্সট আমাদের কাছে কি আছে, এরপর আমার কাছে আছে রাফেন। কি আছে? রাফেন। রাফেন হচ্ছে ওই যে আমরা গ্রাং ইফেক্ট দেখেছিলাম না, মনে আছে? মনে নাই? আমরা এই যে ব্রাশ থেকে যখন গেছিলাম, এই যে এখানে একটা ইফেক্ট ছিল, ওটা দেখেছিলাম না? সো এই টাইপের ইফেক্ট বানানোর জন্য হেল্প করতে পারে আমাদের রাফেন। সো রাফেন দেওয়ার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ইফেক্টে গেলাম, রাফেনে গেলাম। ঠিক আছে, আমি রাফেনে চলে আসছি, এখানে কিছু অপশন দেখাচ্ছে, মাস্ট বি আমি প্রিভিউ অন করে দেবো। দেখেন প্রিভিউ অন করার সাথে সাথে এর পুরো এজ পয়েন্টটা কেন এলোমেলো হয়ে গেছে, তাই না? এলোমেলো হয়ে গেছে। এটার ডিটেল এবং সাইজ যদি আমরা 0 করে দেই তাহলে এটা একদম র্যান্ডম শেপ। প্রথমে আছে সাইজ। সাইজ হচ্ছে কি, সাইজ হচ্ছে যে আমার ডিটেলটাকে একটু বাড়াই আগে। সাইজ হচ্ছে যে আমার এক্স্যাক্টলি এই অংশ থেকে এই অংশের দূরত্ব, যে রাফেনটা আসতেছে এর দূরত্বটা কতটুকু হবে, এটা হবে যে সাইজ। আমি যদি এটাকে সাইজটাকে বাড়াই, দেখেন রাফেনের দূরত্বটাও বাড়তেছে। সো আমরা সাইজটাকে একটু ছোট করে রাখি। নিচে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিলেটিভ আর একটা আছে অ্যাবসুলেট। রিলেটিভে চেক মার্ক করা আছে, বাট আমি যদি অ্যাবসুলেট চাই, সো রিলেটিভ আর অ্যাবসুলেটের মধ্যে তফাৎটা একটু পরে আসতেছি। দেন আসতেছে ডিটেলস। ডিটেলসে যদি আমরা অ্যাড করি তাহলে ওই সেম রাফিন গুলো বারবার অ্যাড হচ্ছে। আমি যত ডিটেলস অ্যাড করব দেখেন তত সে র্যান্ডমলি এই জিনিসগুলোকে অ্যাড করতে আছে, র্যান্ডমলি।
ঠিক আছে। তো আমি চাইলে এখান থেকে সাইজটাকে আরো একটু কমাইতে পারি, সাইজটাকে কমাইলে আরো সুন্দর লাগতে পারে। এখন ইটস লুক গুড। ঠিক আছে। এখন রিলেটিভ আর অ্যাবসুলেটের মধ্যে তফাৎ কি? আমি যখন রিলেটিভে আছি তখন এখানে দেখাচ্ছে দেখেন পার্সেন্ট, পার্সেন্ট পার্সেন্ট মানে পুরো শেপটা যদি আমার 100% হয় তাহলে তার 13% সে কি ইউজ করছে, এরকম রাফিন ইউজ করছে। ঠিক আছে। আবার আমি যদি অ্যাবসুলেটে যাই তখন সে কি করবে, এক্স্যাক্টলি আমি কতটুকু চাই সেখানে জন্য মিলিমিটার আসছে। আমার যেহেতু পুরা ওয়ার্ক স্পেসের একক আছে, ইউনিট আছে মিলিমিটারে, এই জন্য সে মিলিমিটারে দেখাচ্ছে। তো আমরা চাইলে এখানে 10 মিলিমিটার, 20 মিলিমিটার, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি জাস্ট এখানে টাইপ করতে পারেন। তো আমার দরকার নাই, আমরা একটু হালকা করে এরকম ইউজ করতেছি বা রিলেটিভ ইউজ করতেছি। ঠিক আছে। আপনার যেটা ইচ্ছা, যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করেন, কোনো সমস্যা নাই। নিচে আছে কি, কর্নার গুলো আছে স্মুথ, আরেকটা আছে কর্নার। সো আমি এটাকে ওকে করে দিচ্ছি আগে, দেওয়ার পর আমি এটাকে জুম করতেছি, জুম করার আগে আমার সিলেক্ট করা উচিত। সো জুম করার পর আমি এখন সেম ইফেক্টটাতে যদি যেতে চাই তাহলে আমাকে অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে খুঁজে বের করতে হবে আমার ইফেক্ট কোথায় আছে। এই যে রাফেন, এখানে ক্লিক করলাম, আমার সেম জিনিসটা এখানে শো করতেছে। দেখেন কর্নার মানে হচ্ছে এক্স্যাক্টলি তার এজ পয়েন্টটা কিভাবে শো করতেছে, এটা একদম এক্স্যাক্টলি 100% কর্নারে শো করতেছে। আমি যদি স্মুথ করে দেই, প্রিভিউ অন করি নেই, তাহলে দেখেন ওই কর্নারটা একদম স্মুথ হয়ে গেছে। সো আপনার কোন ভিউ দরকার এক্স্যাক্টলি আপনি সেটাকে ইউজ করবেন এখানে। ঠিক আছে। ওকে, ঠিক থাকলে খুবই ভালো, যদি না থাকে আপনি যদি এর পাতটা দেখেন, দেখেন পাতটা এক্স্যাক্টলি কিন্তু সোজাই আছে, আমরা যেভাবে শেপটা নিছিলাম সেইভাবেই আছে। যতগুলাই ইফেক্ট অ্যাপ্লাই করেন না কেন, সব ইফেক্টে পাতগুলা এরকম এক্সিস্টিং পাতের মতোই থাকবে, আগের যে পাতটা আছে সেটার মতোই থাকবে। তো আপনার যদি মনে হয় যে না আমি পাতটাকে চেঞ্জ করব, পাতটাকে আমি আমার শেপের মতো করব, তাহলে আপনাকে কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হবে। সো এক্সপ্যান্ড করলেই দেখেন আমার পাত চেঞ্জ হয়ে গেছে, আমার এক্স্যাক্টলি এখন শেপটা যেরকম পাতও সেরকম হয়ে গেছে। সেটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। লেটস আমি আরো একটা শেপ নিলাম, এরপর দেখি আমাদের এখানে কি আছে। এরপর আমাদের এখানে আছে টুইক। সো টুইক নেওয়ার জন্য আমি জাস্ট প্রিভিউ অন করতেছি। অন করার পর আপনি জাস্ট হরিজন্টালি ভার্টিক্যালি এটাকে একটু টুইক মানে কি মুসরানো টাইপ কিছু একটা, এরকম কিছু একটা ভাইব বা লুকস দিতে পারবেন। ঠিক আছে। এটা এগুলাকে আপনি একটু এক্সপ্লোর করবেন, দেখবেন নতুন নতুন জিনিসপত্র খুব সুন্দরভাবে চলে আসতেছে, তৈরি করে ফেলতেছে। এরপর আমার কাছে আছে টুইকের পরে আছে টুইস্ট। আচ্ছা, মাঝে আমি ট্রান্সফর্মটা বাদ দিছি, তাই না, মাঝের একটা অংশ, এটাতে আমি পরে আসবো। টুইস্ট, সো সেম টুইস্ট আমরা যদি যাওয়ার পর এটাকে যদি একটু বাড়ায় বাড়ায় ওকে করে দেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ওয়েভিং ইফেক্ট দিচ্ছে। হ্যাঁ, ওয়েভ, ওয়েভ ইফেক্ট দিচ্ছে। ওয়েভ না, এটা যেমন ফ্লাগ, বাতাসে যেরকম ঢেউ খেললে যেটা হয় আর কি, সেরকম একটা ওয়েভ ইফেক্ট দিচ্ছে। সেটাকে আমি কন্ট্রোল জেড মারলাম। এরপর আমার কাছে আছে মনে হয় জিগজ্যাগ। জিগজ্যাগ একটা ইন্টারেস্টিং জিনিস। জিগজ্যাগ বোঝেন? জিগজ্যাগ হচ্ছে আঁকা বাঁকা, তাই না? সো আমরা চাইলে এই লাইনটাকে খুব সহজেই জিগজ্যাগ বানাইতে পারি, মানে ইটস লাইক এ যে এটা এইভাবে যাবে এইভাবে যাবে এইভাবে যাবে, লাইনটাকে জিগজ্যাগ বানাইতে পারি। এর জন্য আমি ইফেক্টে যাব, সেম ভাবে এখান থেকে জিগজ্যাগে যাব, যাওয়ার পর যদি আমি এখান থেকে প্রিভিউ অন করে দেই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা আঁকা বাঁকা হয়ে গেছে, আঁকা বাঁকা হয়ে গেছে। সমস্যা নাই, আমি যদি এখান থেকে সাইজটাকে আস্তে আস্তে বাড়াই, তো যত বেশি আপনি সাইজটাকে বাড়াবেন এরকম আঁকা বাঁকা হতেই থাকবে। ঠিক আছে। এরপর নিচে আমাদের কাছে সেম রিলেটিভ আছে, অ্যাবসুলেট আছে। সো রিলেটিভ দিলে এটা এখন 51% হয়েছে, অ্যাবসুলেট দিলে এক্স্যাক্টলি আমার যতটুকু দরকার ততটুকু হয়েছে, আমরা অ্যাবসুলেটই রাখলাম। রাখার পর নিচে আছে দেখেন রিজ পার সেগমেন্ট। তো আপনার আসলে এক্স্যাক্টলি এই সেগমেন্টে কতটা ওই জিগজ্যাগ দরকার, যেমন আমার এখানে আছে কয়টা, 4টা। আমরা চাইলে এটাকে এভাবে বাড়াইতে পারি, আমার যতগুলা ইচ্ছা আমি এভাবে ততগুলা দিতে পারি, আমার যতগুলা দরকার ততগুলা ইউজ করতে পারি। ঠিক আছে। নিচে আছে কর্নার, কর্নার সিলেক্ট করা আছে, এই জন্য এটা কর্নার দেখা যাচ্ছে, জাস্ট স্মুথ করলেই জিনিসটা আরো বেশি দেখতে কুল লাগে। ঠিক আছে। আমরা চাইলে খুব সহজে এরকম জিনিসপত্র তৈরি করে ফেলতে পারি। এই জিনিসটা যদি আপনি হাত দিয়ে তৈরি করতে চান বা নর্মাল ওয়েতে তৈরি করতে চান, তৈরি করা সম্ভব, কিন্তু এত স্মুথ এবং হওয়াটা একটু চ্যালেঞ্জিং। ঠিক আছে। এবং এটা টাইম কনজিউমিংও।
সো হোপফুলি জিগজ্যাগের বিষয়টাও আমি বোঝাইতে পারছি। কারো কোনো কোশ্চিন আছে? নাই। এই জিনিসগুলো জাস্ট আপনাকে একটু এক্সপ্লোর করতে হবে, প্র্যাকটিস করতে হবে। লেটস আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এই রেক্ট্যাঙ্গেলে শুধুমাত্র আপাতত আমরা স্ট্রোক কালার নিলাম, এবং আমার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকের সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এইখান দিয়ে আমরা বহুত কিছু করে ফেলতে পারি এই ট্রান্সফর্ম দিয়ে। এটা আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। আপনারা একটু ইউটিউবে গিয়ে সার্চ করবেন ট্রান্সফর্ম ইফেক্ট অন অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাহলে দেখবেন যে বহুজন বহুত আপনাকে টুইস্ট দিবে, বহুত আইডিয়া দিবে, সেগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে? ট্রান্সফর্ম আসলে কিভাবে কাজ করে? ট্রান্সফর্ম এতক্ষণে আমরা যা করলাম, এই ভার্টিক্যালি একটু এই পাশে চেঞ্জ করলাম, এই ভাগে একটু ইফেক্ট দিলাম, ওই যে আমরা যখন রোটেট টুল দেখছিলাম তখন যেভাবে করছিলাম, সব জিনিসগুলোকে সে একসাথে নিয়ে কাজ করতে পারে ট্রান্সফর্ম, ঠিক আছে? যেমন প্রথমে একটা অপশন আছে এখানে দেখেন, নাম হচ্ছে স্কেল। স্কেল মানে হচ্ছে এই শেপটাকে এক্স্যাক্টলি আমি কত বড় করব, কত ছোট করতে পারবো, এটার নাম হচ্ছে কি স্কেল। সো আমি যদি এটাকে হরিজন্টালি আস্তে আস্তে একটু ছোট করি, সো আমার প্রিভিউ অন করতে হবে, না হলে আমরা দেখতে পারবো না। তাহলে কি হচ্ছে দেখেন, আমার মেইন শেপের পাত এখানে, আর এটা ছোট হয়ে হয়ে এই দিকে আছে। আমি এটা কত পার্সেন্ট ছোট করছি? 93%। সেম অ্যাজ এটাকে আমি 93% ছোট করতে পারি, ঠিক আছে? তার মানে আমার যে মেইন শেপ ছিল সেই শেপটার তুলনায় আমি একটা কপি বানাইছি, যে কপিটা আগেরটার তুলনায় 93% কত ছোট, 93% ছোট। নিচে এসে দেখতে পারেন আবার কি মুভ মানে হচ্ছে এই শেপটাকে আমরা চাইলে মুভ করতে পারবো। সো আমি যদি এখান থেকে একটু বাম দিকে যাই, তাহলে দেখেন সে বাম দিকে মুভ করতেছে, এখান থেকে সামনের দিকে আসলে সে ডান দিকেও মুভ করতেছে, অথবা এখান থেকে আমরা উপরে নিচেও মুভ করতে পারবো আরামসে। তো আমি চাচ্ছিলাম এটার মুভটাকে হালকা করে একটু ভিতরের দিকেই রাখতে, -2 সামথিং লাইক দিস। আরে দেখেন না, তারপর আমাদের কাছে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। আমরা চাইলে এই শেপটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। সো ধরেন আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করলাম, এখানে এই যে অ্যাঙ্গেল এতটুকু চেঞ্জ করলাম, -5 ডিগ্রি। হ্যাঁ, -5 ডিগ্রি করার পর আমি এখান থেকে কপি চেঞ্জ বাড়াইতে পারবো। আমি যদি এখান থেকে এখন কপি এভাবে বাড়াইতে থাকি, তাহলে দেখেন কি হচ্ছে, ওই শেপটাই কপি, আমি যতগুলা কপি, আমার 27টা 30টা যতগুলা কপি ইচ্ছা সেটাই করতে পারছি। এবং সে কি করছে, এই পুরা এপিয়ারেন্সটাকে মনে রেখে সে শেপগুলাকে কপি করছে এবং পেস্ট করছে, ঠিক আছে? সো যার ফলে এরকম একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। আমি যদি এখন ওকে করে দেই, তাহলে আপনি দেখতে পারবেন খুব সহজেই আমরা এরকম একটা ইফেক্ট তৈরি করে ফেলছি। আমি কি বুঝাইতে পারছি? বুঝাইতে পারি নাই? নিচে করতে গেলেই তো সমস্যা হচ্ছে, তাই না? কাজ করেন, আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যান, রেখে দেন না। আচ্ছা, এই জিনিসটাকে আমরা বিভিন্ন জিনিস দিয়ে দেখতে পারি। ধরেন আমরা একটা যদি ইলিপস এখন ট্রাই করি, সো ইলিপসে আসলে অ্যাঙ্গেল দিলে আপনি এত কিছু বুঝতে পারবেন না। সো আমরা এখানে পলিগন দিয়ে ট্রাই করতে পারি। সো আমার পলিগনের কর্নার অনেক বেশি, পলিগন দিয়ে ট্রাই করতে পারি। দেন এখান থেকে আমি যাব কোথায়? ইফেক্টে, ট্রান্সফর্মে। হ্যাঁ, সেটাকে আপনি আপনার মতো প্রিভিউটা অন করে দিয়েন, হ্যাঁ, নাহলে কিন্তু দেখতে পারবেন না, বুঝতে পারবেন না কাহিনীটা কি হচ্ছে। সো এটাকে আপনি আপনার মতো করে ট্রাই করতে পারেন। আমার মতো করে ট্রাই করতে হবে এমন তো কোনো কথা নেই। আপনি বাড়াই দেখতে পারেন, কমাই দেখতে পারেন, দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে এ আপনাকে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছে। প্রত্যেকটা ক্ষেত্রে সে আপনাকে একটা নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? র্যান্ডমলি, এগুলোর পিছনে কোনো লজিক নাই, কোনো সায়েন্স নাই, র্যান্ডমলি। সো এতক্ষণ আমরা ট্রান্সফর্ম প্যানেল নিয়ে কথা বলতেছিলাম, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। সো এরপরে আমাদের কাছে আছে আরো পাথফাইন্ডার, যেটা আমরা জানি, রাস্টারাইজ, স্টাইলিশ। সো রাস্টারাইজ নিয়ে হয়তো আমরা কথা বলবো এখন না, একটু পরে। দেন আছে স্টাইলিশ। স্টাইলিশে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, ড্রপ শ্যাডো, ফেদার, ইনার গুলো, আউটার গুলো, হাবিজাবি কিছু জিনিস আছে। এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। কেউ জানেন ড্রপ শ্যাডো কি? ড্রপ শ্যাডো কোনো আইডিয়া নাই? কোনো আইডিয়া নাই? জিরো আইডিয়া? আচ্ছা, আপনার সামনে যে এলিমেন্ট গুলো আছে দেখেন, প্রত্যেকটা এলিমেন্টের নিচের দিকে একটা শ্যাডো পড়ছে, প্রত্যেকটা।
প্রত্যেকটা এলিমেন্টের নিচের দিকে। যেমন আমি দাঁড়ায় থাকলেও কিন্তু আমার একটা শ্যাডো কোথাও না কোথাও পড়ছে। লাইট যদি এদিক থেকে আসে, এই লাইটের কারণে হয়তো পিছনে আমার শ্যাডো পড়ছে। সো এটাকে বলা হচ্ছে ড্রপ শ্যাডো। এটাকে বলা হচ্ছে ড্রপ শ্যাডো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ড্রপ শ্যাডো। সো একটা জিনিসকে রিয়ালিস্টিক লুক দিতে গেলে এরকম ড্রপ শ্যাডো কিন্তু আমাদের দরকার হয়। আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেই, নেয়ার পর ফিল কালার দিলাম আমরা, হ্যাঁ, ইফেক্ট স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডোতে যাই, কই গেলাম বাবা, ইফেক্ট স্টাইলিশ দেন ড্রপ শ্যাডোতে যাই, যাওয়ার পর আমি কি করব, প্রিভিউ অন করে দেব প্রথমে। সো প্রিভিউ অন করার সাথে সাথেই দেখেন পিছনের দিকে একটা এই শ্যাডোটাকে বলা হয় কি বলা হয়, ড্রপ শ্যাডো। এই শ্যাডোটাকে বলা হয় ড্রপ শ্যাডো। এটা তো আমরা বুঝতে পারছি। সেটা বুঝতে গেলে আমাদের আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ছোটবেলায় এরকম ম্যাথ করেছিলেন না? ছোটবেলায় এরকম ম্যাথ করছিলেন না? এটাকে কি বলা হতো, গ্রাফ। এখানে কি থাকতো, এখানে থাকতো এক্স এক্স ড্যাশ, তাই না? আর এটা থাকতো ওয়াই ওয়াই ড্যাশ, এরকমই তো একটা কিছু থাকতো, তাই না? সো এটা আমাদের একটু বুঝলেই হয়ে যাবে যে আমার শ্যাডোটা এক্স্যাক্টলি কোথায় পড়বে। দেখুন আমার যদি আলো এই দিক থেকে পড়ে, শ্যাডো পড়বে কোন দিকে? আর যদি আলো এই দিক থেকে আসে, শ্যাডো পড়বে এই দিকে। সেটা তো আমরা বুঝি, আলো যদি উপর থেকে পড়ে, শ্যাডো পড়বে নিচে, তাই না? তো ধরেন এইটা শ্যাডো আমি কোন দিকে ফেলতে চাচ্ছি, তার আগে এখানে ব্লেন্ডিং মুড আছে, মুডটাকে নরমাল করে দিলাম, এবং অপাসিটি আছে, অপাসিটিটাকে আমরা আপাতত আমাদের মতো করে রাখতেছি, পরে আমরা এটাকে চেঞ্জ করব। প্রথমে আছে এক্স অফসেট। এক্স অফসেটটাকে আমি যদি আস্তে আস্তে নিচের দিকে মাইনাসে নিয়ে আসি, তাহলে দেখেন শ্যাডো কোন দিকে যাচ্ছে, আমার বামে। আবার এটাকে যদি আমি আস্তে আস্তে প্লাসের দিকে নিয়ে আসি, তাহলে শ্যাডো কোন দিকে যাবে, ডানে, আমার যেদিকে দরকার। তো ধরেন আমার ডানেই দরকার, দেন ওয়াইটাকে যদি আস্তে আস্তে আমি মাইনাসে নিয়ে আসি, তাহলে শ্যাডো যাবে উপরে। আর যদি এটাকে প্লাসে নিয়ে আসি, শ্যাডো যাবে আস্তে আস্তে নিচে। তো আমার যেখানে দরকার আমি সেখানে ইউজ করবো। আর এরপর আছে ব্লাড। ব্লাডটাকে আমি জিরো করে যদি দেই, এটা আসলে কাজ করে কি? এটা কাজ করে আমার যে এলিমেন্টটা আমরা সিলেক্ট করি, সেই এলিমেন্টের সেম টাইপের এলিমেন্ট সে কপি করে, করার পর এতে ডার্ক কালার দেয়, মানে এটা গ্রে কালার দিয়ে ওটাকে ব্লার করে দেয়। ওইটাই আমাদের শ্যাডো হিসেবে দেখে। যখন এটাকে আস্তে আস্তে আমি ব্লার বাড়াবো, তাহলে দেখেন এটাকে একটা শ্যাডোর মতো দেখা যাচ্ছে। বাট এটাকে যদি ব্লারটাকে জিরো করে দেয়, দেখেন এটা নরমাল একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আমরা যেভাবে যেরকম একটা নিছিলাম, তাই না? ওকে, সো আমরা ব্লার এখানে আপাতত 3 mm রাখলাম। নিচে এসে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, আপনার যে কালারের ইচ্ছা। ধরেন আমরা রেড কালারের শ্যাডো দিতে চাচ্ছি, আমি রেড কালার সিলেক্ট করে দিতে পারবো, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে দেখেন রেড কালারের শ্যাডো করছে। আমার যে কালারের শ্যাডো দেওয়ার ইচ্ছা, আমি চাইলে এখান থেকে কি করে দিতে পারবো, সিলেক্ট করে দিতে পারবো। আপনার যদি ব্লু ইচ্ছা হয়, আপনি এখানে ব্লু সিলেক্ট করে ওকে করে দিলেন, দেখবেন ব্লু শ্যাডো করে যাবে, ঠিক আছে? এরপর উপরে আছে অপাসিটি। আপনার এক্স্যাক্টলি শ্যাডোর অপাসিটি কতটুকু থাকবে, সেটা উপর আপনার উপর ডিপেন্ড করতেছে, আপনি কেমন অপাসিটি রাখতে চাচ্ছেন। ওকে, আর এর উপরেরটা হচ্ছে ব্লেন্ডিং মুড। আই থিংক আমি ব্লেন্ডিং মুড নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম, মাল্টিপ্লাই, স্পিড, ওভারলাই, ওভারলে, সফট লাইট, হাফ জিনিসপত্র নিয়ে কথা বলছিলাম। তো সেম জিনিসটা এখানেও একই ভাবে কাজ করে। সো দেন আমি ওকে করে দিলেই দেখবেন যে আমার এখানে একটা শ্যাডো উঠে গেছে। আমি এখানে এটাকে যেভাবে যেখানে নিয়ে যাব, সেখানেই চলে যাবে, ঠিক আছে? শ্যাডো এবং মনে হচ্ছে না যে এটা আর্টওয়ার্ক থেকে আমার উপরে একটু ভেসে ভেসে আছে? এরকম একটা জিনিস মনে হচ্ছে না যে একটু উপরে এসে ভেসে আছে? কেন এটা মনে হচ্ছে? কারণ হচ্ছে শ্যাডোর কারণ। শ্যাডোই আপনার ইমেজের একটা ডেপথ ক্রিয়েট করে, সফটনেস ক্রিয়েট করে। এজন্য শ্যাডোটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ড্রপ শ্যাডো নিয়ে কারো কোনো কোশ্চেন? স্যার পুরো বিশ্ব ইয়ে করতে গেলে ওনার কি বলা যায়, ইডেন্ট, এখানে ইডেন্টিফাইড দেওয়া, ইডেন্ট যদি বলি বোঝার সুবিধা, কিন্তু এটা যে করতে গেলে ক্লিক ভিউ আসে, ক্লিক ভিউ অন করা বা অফ করা, ওটা করলে কি আর না করলে আমি আচ্ছা ভাই একটু দেখেন, এদিকে দেখেন। এরপরে স্টাইলিজে আর কি আছে, ফেদার আছে। ফেদার, ফেদার মানে পাতা না, পাখা।
আচ্ছা, আচ্ছা দেখেন ফেদার আসলে কি করবে। আহ, আপনি যদি এখানে যান, গিয়ে যদি বাড়ান, তাহলে ফেদার আসলে আপনার এজ পয়েন্টটাকে আস্তে আস্তে ফিনিশ করার ট্রাই করবে, মানে এটাকে ব্লেন্ড করার চেষ্টা করে আর কি। সো আমি যদি এটাকে আস্তে আস্তে একটু বাড়াই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন সে আমার মাঝখানে আস্তে আস্তে আসার চেষ্টা করতেছে, এবং এই এক্সিস্টিং যে লাস্ট পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে সে মোটামুটি কি করছে, ব্লেন্ড করার চেষ্টা করছে। আমি যদি এখন ওকে করি, তাহলে আপনি দেখতে পারবেন সে আমার এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দেওয়ার চেষ্টা করছে, আর এই অংশটা মাঝখানেরটা ইয়ে করছে আর কি। সো এটাই হচ্ছে ফেদার। আমরা কোনো জায়গায় যদি এক্সিস্টিং আমাদের লাইট লাগে, আমরা কখনো কখনো লাইট ইয়ে করার জন্য এটা ইউজ করে থাকি আর কি, আবার কোনো জায়গায় কখনো ব্লেন্ড ইউজ করার জন্য এটা বানায় থাকি আর কি। এরপর আমাদের কাছে আছে কি আছে, এরপর দেখেন তো একটু, ইফেক্ট, স্টাইলিশ। এরপর আছে আমাদের কাছে ইনার গ্লো। ইনার গ্লো আসলে কি করে, সে আপনার শেপের ভিতরের দিকে একটু লাইট দিবে। সো আমরা এটাকে ইয়েলো কালার দেই, যাতে আমরা ক্লিয়ারলি দেখতে পারি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটাকে আমি নর্মাল মুডে রাখলাম। রাখার পর আমি যদি অপাসিটিটাকে বাড়াই, ব্লাডটাকে আস্তে আস্তে বাড়াই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ওই যে এস পয়েন্ট থেকে ভিতরের দিকে একটা কালার শো করতেছে। এই কালারটা মূলত কি করতেছে, গ্লো করতেছে আমার। আমরা একটু ইয়েলো টাইপের কালার দেই। হ্যাঁ, এই যে দেখেন, এটা হচ্ছে আমার ইনার গ্লো। ইনার গ্লো তো কি করবে, ভিতরের দিকে লাইট দিবে আর কি, ভিতরের দিকে লাইট দিবে, এটাকে বলা হচ্ছে ইনার গ্লো। এরপর আমার কাছে আর কি আছে, আউটার গুলো আছে নাকি, আছে কিন্তু আউটার গুলো, এই যে এরপর আছে আউটার গুলো। তার মানে এরপর লাইট লাইট যদি আমরা বাইরে বের করে দিতে চাই, যেমন একটা লাইট যদি এখানে পড়ে, আলোটা চারপাশে ছড়াই পড়ে না, সামথিং লাইক দিস। সো এখন যদি এটাকে নর্মাল মুডে রেখে আমি যদি এটাকে এরকম একদম কালার ইউজ করি, করার পর সরি ইয়েলো দেখা যাচ্ছে না, আমরা রেড ইউজ করি, তাহলে আমরা দেখবো যে চারপাশে একটা লাল কালার ছড়াই পড়ছে। ঠিক আছে, ব্লাডটাকে আমি যদি আস্তে আস্তে বাড়াই, তাহলে আপনি দেখেন মেইন শেপটা থেকে একটা কালার চারপাশে কি ছড়াই পড়তেছে। সো এটাকে বলা হচ্ছে কি, আউটার গ্লো। এই জিনিসগুলোকে আমরা স্মুথলি ইউজ করতে পারি ফটোশপে, খুবই স্মুথলি সুন্দরভাবে ইউজ করতে পারি ফটোশপে। এখানের থেকে আরো বেশি এক্সপোজার ওখানে আমাদের কাছে অপশন বা মডিফাই করার ইয়া থাকে অনেক বেশি ফটোশপে। ঠিক আছে, সো এরপরে আমাদের কাছে আছে কি, আউটার গুলোর পরে কি আছে, রাউন্ড কর্নার্স। সো রাউন্ড কর্নার্স তো আপনারা জানেন, জানেন না, যে আমার এক্স্যাক্টলি এই কর্নার গুলা কতটুকু রাউন্ড হবে আর কি, এই যে কর্নার গুলা কতটুকু রাউন্ড হবে, এটা তো একদম ছোটবেলায় শিখছেন, একদম প্রথম দিন আইসাই এটাই তো শিখছেন, রাউন্ড কর্নার। সো এটা নিয়ে আহামরি কিছু বলার নাই, আপনি চাইলে এভাবে না করে এভাবে টান দিয়েও করতে পারবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, এরপর আছে কে, স্ক্রিবল, স্ক্রাইবল। ওকে, সো এবার যদি আমরা স্ক্রাইবলে যাই, এটা একটা মজার অপশন, একটু দেখেন এদিকে। তো স্ক্রাইবল আসলে কি করবে, আমরা এটা ডিফল্ট মুডেই রাখলাম, রাখার পর এটাকে প্রিভিউ অবশ্যই অন করে দেব। দেওয়ার পর আমরা যখন এটাকে অন করে দিছি প্রিভিউ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাথটাকে আর একটু ভেরিয়েশনটাকে বাড়াই, স্ট্রোক ওয়েটটাকে কমাই, যাতে আপনার একটু সরি এখান থেকে কমাই। হ্যাঁ, আচ্ছা এখানে সে 0.1 মিলিমিটারে আছে, তো এই জন্য আমরা ইয়ে করতে পারতেছি। আমরা সেম কাজটা যদি পিক্সেলে করতে পারতাম আরো স্মুথলি হয়তো দেখা যেত জিনিসটা। এটাকে একটু কমাই দিচ্ছি, এটাকে আমরা একটু, আচ্ছা স্ক্রাইবেল আসলে কি করছে দেখেন, আমরা একটা শেপ নিছিলাম প্রথমে, মনে আছে, ওই শেপটাকে সে পুরো একটা এরকম এরকম লাইন দিয়ে আঁকানো ট্রাই করছে আর কি, পুরো শেপটাকে। সো এটা একটা দারুণ ইফেক্ট তৈরি করে আর কি। সো এই জিনিসটাকে আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন, যেমন প্রথমে আছে পাথ ওভারলেপ, আপনি কতটুকু নিবেন আর কি, মানে আপনার এটা শেপের ভিতরে কতটুকু বা বাইরে চলে যাবে সেটাকে আপনি ঠিক করতে পারেন। যেমন আমাদের মেইন শেপ হচ্ছে এটা, আমি যদি এটাকে বাড়াই আস্তে আস্তে, তাহলে দেখবেন এই শেপের বাইরেও চলে যাচ্ছে, বাট আমার পাতের কোনো চেঞ্জ হয়নি, আমার আগের যে পাত সেই পাত ঠিকই আছে আগের মতোই। তারপর আছে এখানে ভেরিয়েশন, আপনি চাচ্ছেন এই লাইনগুলোর কতটুকু ভেরিয়েশন চাইবেন, নাকি এক্স্যাক্টলি এরকম চাচ্ছেন। ঠিক আছে, আমরা এক্স্যাক্টলি এরকমও নিতে পারি, যে আমার এক্স্যাক্ট এরকম দরকার, আমি এটাকে একটু কমাই দিই।
অথবা আমি চাইলে লাইনগুলোকে একটু এলোমেলোও করতে পারি, এভাবে ভেরিয়েশনও করতে পারি। দেন আছে লাইন অপশন, স্ট্রোক উইথ, আপনার স্ট্রোকটা কত মোটা কত চিকন হবে, মানে এই লাইনটা কত মোটা কত চিকন হবে। তারপর হচ্ছে কার্ভ, আপনার কার্ভটা কতটুকু হবে, ভেরিয়েশন কেমন থাকবে, স্পেসিং কেমন থাকবে, স্পেসিং আপনি এখান থেকে বাড়াইতে পারেন কমাইতে পারেন, তারপর ভেরিয়েশন আপনি এখান থেকে বাড়াইতে পারেন কমাইতে পারেন, এরকম আপনি মাল্টিপল ওয়েতে কাজ করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া বসেন, আমি আসতেছি, বসেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর এরকম ইফেক্ট খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। কোশ্চিন আছে কারো কোনো? ইন্টারেস্টিং না জিনিসগুলা নাকি বোরিং? আসলে এই জিনিসগুলো ইন্টারেস্টিং যদি আপনি ইউজ করতে পারেন। এরপর আমাদের কাছে কি আছে দেখেন তো। সো স্টাইল ইজ ডান, এসবিজি ফিল্টার্স। তা এরপর আমরা যাব ওয়ার্পে। কোথায়? ওয়ার্প। সো আপনি যদি ওয়ার্পে যান, ওয়ার্পে গিয়ে প্রথমে একটা অপশন পাবেন এআরসি, তাই না? আর আরকে ক্লিক করার সাথে সাথে দেখেন এগুলোর প্রিভিউ অন করে দিবেন। হ্যাঁ, আর প্রিভিউ অন করে দিয়ে এগুলাকে একদম আজকে এক্সপ্লোর করবেন, কোনটাতে কি হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো একটু দেখার চেষ্টা করবেন। সো আমি যখন আরকে যাচ্ছি দেখেন প্রথমে হচ্ছে বেন্ড। বেন্ড মানে হচ্ছে কি বাঁকানো, কার্ভটাকে বলা হয় বেন্ড। সো আমি যদি এটার বেন্ডটাকে আস্তে আস্তে উপরের দিকে উপরে সরি রাইট সাইডে নিয়ে যাই তাহলে দেখেন আমার পুরো শেপটাই উপরের দিকে কার্ভ হচ্ছে। আবার আমি যদি এটাকে এদিকে নিয়ে যাই তাহলে এটা নিচের দিকে কার্ভ হচ্ছে। আপনার কাছে মনে আছে যে আমরা কালকে একটা ওই ব্যাগের উপরের হাতল বানাইছিলাম, যেটা বানাইতে গিয়ে আমার 2টা ইলিশ নেওয়া লাগছিল, নানান কাহিনী করা লাগছিল, কিন্তু সেই জিনিসটাকে আমরা চাইলে একবারে এইভাবে বানাই ফেলতে পারতাম। ইফেক্টে যাইতাম, ওয়ার্পে গিয়ে আরকে গিয়ে জাস্ট এটাকে উপর থেকে বেন্ড করে দিতাম, দেন ওকে করে দিতাম। দেওয়ার পর আমার এই যে মেইন শেপ আছে না, এটাকে জাস্ট এক্সপ্যান্ড করে দিলেই আমার এই যে কাজ ডান। ওই যে ব্যাগের যে হাতল, এই হাতল বানানোর কাজ ডান। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, প্রথমে আপনি যাই করবেন সবকিছুই কমপ্লেক্স। হ্যাঁ, আবার এরপর আমি যাচ্ছি আবার ওয়ার্পে। ওয়ার্পে গিয়ে এবার যাচ্ছি আরকেই যাই আমরা। তো বেনটাকে আমি একটু নিচের দিকে করতে পারলে সেম উল্টাটা হবে আর কি। আপনি চাইলে এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যালি লাইনগুলোকে একটু মডিফাই করতে পারবেন। ঠিক আছে, এরকম মডিফাই করতে পারবেন খুব সহজেই। সেগুলোকে আপনার এখন এক্সপ্লোর করা দরকার, বাসায় বসে বসে এগুলোকে এক্সপ্লোর করবেন। দেন আর্ক লোয়ার, এই অংশটা একটু নিচের দিকে যাবে। এটা যে শুধুমাত্র শেপের সাথে অ্যাপ্লাই হবে তা না, আপনি যে কোনো টেক্সটের সাথে অ্যাপ্লাই করতে পারেন। কালকে আমি একটা লোগো দেখাইছিলাম, মনে আছে? কালকে একটা লোগো দেখাইলাম না, ওই যে একটা কাগজ নিয়ে এসে, ওইটা ইয়েটা পেপারটা কই? পেপারটা কি আমি নিয়ে গেছি? একটা লোগো দেখাইছিলাম, ওই লোগোর টেক্সটটা ছিল কিরকম বলেন তো? টেক্সটটা ছিল সামথিং যে, টেক্সটটা ছিল যে এরকম সোজা থেকে এরকম মেবি, তাই না? একটু নিচের দিকে বেশি বাড়া ছিল, তাই না? তো সেম কাজটা কিন্তু আমরা এখানে করতে পারি। যেমন এখানে ধরেন যে আমরা নাম লিখলাম ইউরোপিয়ান আইটি, দেওয়ার পর এটাকে আমি একটু বড় করে দিয়ে এখান থেকে একটু এটার একটা ফন্ট আমরা চেঞ্জ করে দেই, জাস্ট ধরেন এক্সট্রা বোল্ড এন্ড সব বড় হাতের অক্ষর করে দেই। দেওয়ার পর এইটাকে যদি আমি এখন যাই, ইফেক্টে যাই, ওয়ার্পে যাই, গিয়ে ওয়ার্প লোয়ারে যাই প্রথমে, তাহলে আপনারা দেখেন সেম কাজটা এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে। আমাকে কিছু করতে হয়েছে? কিছুই করতে হয়নি, সেম ইফেক্ট দেওয়া ছিল ওইখানেও, ওই লোগোটাতেও সেম ইফেক্ট দেওয়া ছিল। এটা যদি আপনি কাস্টমাইজ করতে চান হাত দিয়ে, এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ এবং কমপ্লেক্স একটা কাজ হবে, কারণ আপনি এই ব্যালেন্সটা খুব সহজে করতে পারবেন না। এটা যেমন সুন্দরভাবে ব্যালেন্স হয়ে আছে, ওটা করতে গেলে আপনার একটু সমস্যা হবে, টাইম লাগবে, ঝামেলা হবে। হ্যাঁ, সো আপনি চাইলে এইভাবে কর্নার পয়েন্ট গুলাকেও একটু মডিফাই করতে পারেন, যেগুলো একটু দেখবেন। হ্যাঁ, বাংলা সিনেমায় দেখবেন যে এরকম নাম লেখা আছে, বাংলা সিনেমার যে আগের পোস্টার গুলো আছে সেই পোস্টার গুলাতে দেখবেন যে ওই সিনেমার নামগুলো এইভাবে লেখা আছে। মানে আমরা এখন বুঝতে পারি যে কত কি বলে একদম সিপ ইফেক্ট দিয়ে ওরা নাম লেখে দিছিল একদম। সো এই জিনিসগুলো আপনারা একদম সহজভাবে এখন করে ফেলতে পারবেন। দেন আছে আর্কের পর আর্ক আপার আছে, সেম কাজটাই, ওটাই শুধু উপরের দিকে হবে। এটাকে আমি 0 করে দেই এগুলাকে। দেন এখান থেকে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, উপরের দিকে নিয়ে যেতে পারবেন। এরপর আমার কাছে আর্ক আছে, সেটাকে চাইলে দেখেন আমি পুরো লাইনটাকে একদম ইয়ে করে দিতে পারি। এরপর আমার কাছে আছে কি বাস, এরপর আছে আমার কাছে শেলওয়ার। সো পুরো এই জিনিসগুলোকে আপনারা একটু নিজে নিজে এক্সপ্লোর করবেন, কোনটাতে কি হচ্ছে। শেল আপার,
তারপর আছে আমাদের কাছে ফ্ল্যাগ, সে ফ্ল্যাগের মতো ওয়েভ করবে আর কি, ঠিক আছে। এরপর আমাদের কাছে আছে কি ওয়েভ, ঢেউয়ের মতো করবে। এরপর আছে আমাদের কাছে ফিশ, মাছের মতো। এরপর আমাদের কাছে আছে রাইস। সেগুলোকে আপনারা একটু এক্সপ্লোর করবেন প্লিজ। যদি আপনি এক্সপ্লোর করেন তাহলে এগুলো অটোমেটিক আপনি শিখে যাওয়ার কথা। এগুলোতে আহামরি তেমন কোনো কিছু নাই, একটা জাস্ট হচ্ছে মোবাইলের ওই যে ফটো এডিট করার মতো, যে সামনে পিছনে জাস্ট একটা হ্যান্ডেল ধরে টান দাও তাহলেই হয়ে যাবে। এগুলোতে তো আহামরি আর তেমন কিছু নাই, এগুলাকে একটু নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপর আমাদের কাছে আরো একটা অপশন আছে যেটা নিয়ে আমরা কথা বলবো। ইফেক্ট গ্যালারি নিয়ে আমরা এখন একটু পরে কথা বলবো, আর্টিস্টিক এটাও আমরা পরে কথা বলবো। এরপর নিয়ে আমরা ব্লার নিয়ে কথা বলবো, যেটা আমাদের কাজে লাগবে প্রচুর, হ্যাঁ। সো নর্মালি এখানে মনে হয় 2টা বা 3টা ব্লার নিয়ে কথা বলা আছে, বাট এর বাইরেও কিছু ব্লার আছে, আরো ব্লার যেটা ফটোশপে গেলে পাবেন হাজার হাজার ব্লার। সো আমি ইফেক্টে গিয়ে ব্লারে যদি যাই, এখানে 3টা অপশন আছে, গসিয়ান ব্লার, রেডিয়াল ব্লার এবং স্মার্ট ব্লার। প্রথমে গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার নর্মাল ওয়েতে দেখলে আপনার কাছে মনে হবে এটা হচ্ছে আমরা একটু আগে ফেদার দেখলাম, ফেদারের মতোই। সো আমি যদি প্রিভিউ অন করে আস্তে আস্তে এটাকে বাড়াই, তাহলে দেখবেন সে কি করতেছে, এস পয়েন্টটাকে আস্তে আস্তে বাড়াই দিচ্ছে, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে কি ব্লার, গসিয়ান ব্লার। কি ব্লার, গসিয়ান ব্লার, ঠিক আছে। সো এটা আপনি বিভিন্ন ইমেজ, শেপ, টেক্সট, হোয়াটএভার ইউ ওয়ান্ট সবকিছুর সাথে অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আমাদের কাছে আরেকটা ব্লার আছে, মোশন ব্লার। ব্লার সরি রেডিয়াল ব্লার, মোশন ব্লার নাই এখানে, রেডিয়াল ব্লার। সো রেডিয়াল ব্লারে আসলে আপনাকে কি করবে দেখেন, আমরা তো যে জিনিসগুলো বানাই সবগুলাই স্থির ইমেজ, তাই না, সবগুলাই হচ্ছে স্থির ইমেজ। এই ইমেজটাতে একই সাথে আপনি কি দিতে পারবেন, স্পিনের একটা ভাইব দিতে পারবেন, যে একটা জিনিস এরকম ঘুরতেছে এরকম একটা ভাইব দিতে পারবেন। তো এই জন্য আপনি জাস্ট অ্যামাউন্টটাকে যদি আস্তে আস্তে এভাবে বাড়ান, এবং নিচে আমার সিলেক্ট করা আছে স্পিন, এবং কোয়ালিটি আমি গুড রাখছি, বা আপনি চাইলে বেস্ট করে দেন, দিয়ে অ্যামাউন্টটাকে আস্তে করে বাড়ায় যদি ওকে করে দেন, তাহলে আপনি হয়তো এইখানে আসলে তেমন কিছু হয়তো বুঝতে পারতেছেন না। লেটস আমরা একটা ইমেজ নিয়ে আসি, ধরেন এর মাথায় আমরা নিয়ে আসতেছি, কপি ইট, পেস্ট ইট, বিশাল বড় ইমেজ। এটাকে আমি একটু ছোট করলাম, করার পর এটাতে আমরা এখন অ্যাপ্লাই করব ইফেক্ট, ব্লার এন্ড রেডিয়াল ব্লার। দেন এখানে 38 আছে, স্পিন আছে, এন্ড যদি আমি ওকে করে দেই, এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, একটু একটু দেরি করতে হবে আর কি। সো দেখেন ইটস লাইক এটা কি করতেছে, এটা জিনিসটা ঘুরতেছে, এরকম একটা লুক আপনাকে দিবে, ঠিক আছে, এরকম একটা ফিল আপনাকে দিবে। আবার আপনি যদি এই জিনিসটাকে আমরা ওই স্পিনের জায়গায় জুম করে দিতাম, জুম করে দিতাম, দিয়ে ওকে করে দিতাম, তাহলে মনে হইতো এটা জুম হচ্ছে, এরকম একটা ভাইব আসতো। আপনি যখন এই সব জিনিসপত্র নিয়ে কাজ করবেন, তখন আপনার পিসি একটু হেভি হয়ে যাবে, ঠিক আছে, কাজ করতে গেলে হেভি হয়ে যাবে। তো এই জিনিসটাকে এড়ানোর একটা সহজ হয়ে যাচ্ছে যে আমরা যখন বড় একটা আর্টবোর্ড নিয়ে কাজ করব, হয়তো আমরা আজকে আমার প্ল্যান ছিল একটা ফ্লায়ার নিয়ে দেখানোর, তো ফ্লায়ার দেখানোর আগে আমার এই জিনিসগুলো দেখানো দরকার বলে মনে হচ্ছিল, তখন আপনারা দেখবেন যে আমরা অনেকবার শ্যাডো ইউজ করতেছি, ব্লার ইউজ করতেছি, হাবিজাবি জিনিসগুলো ইউজ করতেছি, এবং আমার পিসি হেভি হয়ে যাবে। যখন আপনার পিসি হেভি হয়ে যাবে, তখন আপনি জাস্ট এটাকে কি করে দিবেন, এক্সপ্যান্ড করে দিবেন, এই জিনিসগুলোকে এক্সপ্যান্ড করে দিবেন, দেখেন আর হেভিনেসটা নাই, ঠিক আছে। এক্সপ্যান্ড করলে আসলে কি হয়, আমরা একটা শ্যাডো ইউজ করছিলাম না, এই যে এটাকে যদি আমি এখন এক্সপ্যান্ড করি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করি, করার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, তাহলে আপনি দেখতে পারবেন দুইটা শেপ আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আগে ওটা ইফেক্ট হিসেবে ছিল, এখন দুইটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে অ্যাজ এ নর্মাল শেপ। এই জন্যে তখন এক্সপ্যান্ড করে নিলে আর পিসির হেভিনেসটা থাকে না। সো এই ছিল আপাতত। এরপর মনে হয় আরো একটা ব্লার আছে, স্মার্ট ব্লার। এটা আপনারা একটু দেখেন, দেখে আপনাদের যদি কোনো কিছু মনে হয় জিজ্ঞেস করার মতো করেন। আর প্রথম থেকে আমরা কি কি নিয়ে কথা বলছিলাম, ইফেক্ট থেকে এখান থেকে শুরু করে ক্রপ মার্ক নিয়ে কথা বলছি, ডিস্টর্ট, পাথফাইন্ড, ট্রান্সফর্মে সব, তারপর স্টাইলিশ থেকে সব, তারপর ওয়ার্প থেকে সব, এবং ব্লার। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন, হ্যাঁ, একটু আস্তে ধীরে প্র্যাকটিস করেন। আর একজন আসছে, আমি একটু দেখা করে আসি।